একটি গ্রাম হঠাৎ করেই ভয়ের আধারে ছেয়ে গেছে। বাতাস এখানে ক্রমশ ভারী থেকে ভারী হয়ে আসছে। গ্রামের শেষে ওই কলাবাগান থেকে ভেসে আসছে ক্রমশ আত্মচিৎকার। চারিদিকে শুধু মৃত্যু আর রহস্যের হাতছানি, আর আতঙ্ক ছড়িয়েছে এক অশুভ অতৃপ্ত আত্মার আগমনের। শয়তান, প্রতিহিংসা আর অভিশাপের এক গা ছমছমে পরিবেশ নিয়ে এক্সপ্লেইন করতে যাচ্ছি মালয়েশিয়ান হরর সিনেমা প্রেতালা প্রেজেন্স রিভেঞ্জ অব দ্য পন্টিয়ানাক। 2019 সালে মুক্তি পাওয়া এই গথিক হরর সিনেমাটি নেটফ্লিক্সে দেখা গেলেও আপনি যদি IMDb বা রটেন টমেটোসে এর রেটিং খুঁজতে যান, হয়তো সব জায়গায় বিস্তারিত আপডেট পাবেন না। তাই আজকের ভিডিওতে আমি এই সিনেমার পুরো গল্পটি অত্যন্ত নিখুঁতভাবে বোঝানোর পাশাপাশি এর পেছনের ভয়াবহ রহস্য এবং ক্লাইম্যাক্স পুরোটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো কি অবস্থা সবার? আমি শুভ্র থাকছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ঘটনার শুরুতেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় ছোট্ট একটি সুন্দর গ্রামে, যেখানে আজকের দিনটি সেখানকার জন্য ছিল খুবই আনন্দের। কারণ সেখানে খালিদ আর স্মৃতির বিয়ে হচ্ছে, তারা নবদম্পতি হতে চলেছে। বলে রাখা ভালো, খালিদের আগের পক্ষেরও কিন্তু একটা ছোট্ট ছেলে আছে, তার নাম নিক। বিয়ের এই আনন্দের মাঝেই দেখা যাচ্ছিল খালিদ তার ছেলে নিককে স্মৃতির সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, আজ থেকে কিন্তু স্মৃতি তোমার নতুন মা। কিন্তু দেখা যাচ্ছিল নিক এতে কোনো প্রতিক্রিয়াই দেখায় না, চুপচাপ থাকে। শুভ এই মুহূর্তে খালিদের সাথে দেখা করতে আসে তারই ভাই রেজা, আর রেজার সাথে দেখা যাচ্ছিল সেখানে এসেছে তাদেরই এক পুরনো বন্ধু রইসকে। খালিদ আর রইসকে পাশাপাশি দেখলে আমরা বুঝতে পারছিলাম যে অতীত নিয়ে তাদের মাঝে হয়তো কোনো চরম তিক্ততা বা মান অভিমান ছিল। কিন্তু দেখা যাচ্ছিল আজ রইস নিজেই এগিয়ে এসে অতীতের সব ভুল বুঝি ভুলে গিয়ে নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কেননা আজকে ছিল খালিদের জীবনের অন্যতম সুন্দর পবিত্র একটি দিন। রাতের বেলা পুরো গ্রাম জুড়ে বিয়ে আর নতুন দম্পতির জন্য জাঁকজমকপূর্ণ সেলিব্রেশন চলছে। সবাই যখন নাচ গানে মেতে আছে, ঠিক গ্রামের একদম পেছনে গা ছমছমে অন্ধকার জঙ্গলে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা যায়। ঝোপঝাড়ের আড়াল থেকে এক রহস্যময় মেয়েকে বের হয়ে আসতে দেখা যায়। অদ্ভুত আর গা শিউরে ওঠার মতো পোশাক তার গায়ে, দবদবে লাল রঙের কাপড় পরে হুবহু কোনো এক জ্যান্ত লাশের মতো হেঁটে সে খালিদ আর স্মৃতির বিয়ের অনুষ্ঠানের দিকে এগোতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম পার্টির মধ্যে রইসের সাথে একটি মেয়ের পরিচয় হয়। সে তার সাথে কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ার ফন্দি করছিল। হাসি খুশি আর খুনসুটির মাঝেই হঠাৎ করেই রইসের চোখ পড়ে যায় পেছনে গা ছমছমে ওই জঙ্গলটার দিকে। মাত্র 1 সেকেন্ডের জন্য সে দাঁড়িয়ে থাকা ওই লাল পোশাকের ভয়ঙ্কর মেয়েটিকে দেখতে পায়। দৃশ্যটি দেখে রইস মুহূর্তের জন্য আতঙ্কে শিউরে ওঠে, কিন্তু পরক্ষণেই চোখ পিটপিট করতেই মেয়েটি পুরো উধাও হয়ে যায়। ফলে এটাকে তার চোখের ভুল ভেবে রইস আর তেমন পাত্তা দেয় না। পার্টি শেষ হলে রইস তার নতুন সেই বান্ধবীকে নিয়ে গাড়িতে করে শহরে বা নিজের গন্তব্যের দিকে রওনা হয়। কিন্তু কিছু দূর যেতেই নির্জন রাস্তার মাঝখানে হঠাৎ করেই ওই লাল পোশাক পরা ভয়ঙ্কর নারীটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। রইস আতঙ্কে একদম হার্ট ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয়। চারদিকে একদম নিস্তব্ধ হয়ে যায়। গাড়ি থামানোর পরপরই রইস হঠাৎ করে খেয়াল করে তার গাড়ির নিচ থেকে কেমন যেন এক গা ছমছমে আছড়ানোর শব্দ ভেসে আসছে। সে উৎসুক আর ভীত হয়ে যখন গাড়ির নিচু হয়ে দেখার চেষ্টা করে, ঠিক তখনই গাড়ির তলদেশ থেকে পশুর মতো হামাগুড়ি দিয়ে এক বিভৎস অবয়ব দ্রুত বেরিয়ে এসে সোজা রইসের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। গাড়িতে বসে থাকা মেয়েটি আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু চোখের সামনে সে শুধু রইসের রক্তে ভেজা নিথর দেহটাই দেখতে পায়। মুহূর্তে পুরো পরিবেশটা রক্তে ভেসে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়ে আবার খালিদ আর স্মৃতির নতুন বাড়িতে ফিরে আসে। মাঝরাতে ছোট্ট ছেলে নিক দৌড়ে এসে হঠাৎ করে খালিদকে বলে সে নাকি ঘরের বাইরে কোনো এক ভয়ঙ্কর পেতনি বা ভূতের ছায়া দেখেছে। তার খুব ভয় করছে, সে নিজের ঘরে একা ঘুমাতে পারবে না। খালিদ তখন তৎক্ষণাৎ উঠে নিকের ঘর চারপাশটা ঘুরে পরীক্ষা করে দেখে, কিন্তু সেখানে সত্যি কেউই ছিল না। তবু বাচ্চা ছেলেটির আতঙ্ক কম ছিল না দেখে খালিদ ওই রাতে নিককে সান্ত্বনা দিতে তার কামরাতেই থেকে যায়। তবে আমরা স্পষ্ট করে দেখতে পাই যে খালিদ ঘরের ভেতরে থাকলেও তার টিনের চালের উপরে কিন্তু ভয়ঙ্কর
প্রেতাত্মাটি উৎপেতে বসেছিল, যে কিনা কিছু সময় আগেই রইসকে নির্মমভাবে শেষ করেছে। পরদিন সকালে গ্রামের বুকে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। স্মৃতি যখন তার নতুন জীবনের প্রথম সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসে, তখনই সে দেখে পুরো উঠোন আর ব্যালকনি রক্তে ভেসে যাচ্ছে। ভয়ে সে একটু আরো সামনে এগুতেই দেখতে পায় পাশের একটি গাছের ডালে রইসের মৃতদেহ নৃশংসভাবে টাঙানো রয়েছে। এক ঝলক রইসের লাশ দেখেই আতঙ্কে চিৎকার করে ওঠে স্মৃতি। মুহূর্তের মধ্যেই খালিদ সহ পুরো গ্রামের মানুষ সেখানে জমা হয়। সেই ভিড়ের ভেতরে আমরা সুদ্দিন নামের এক ফকির বাবাকে দেখতে পাই। খালিদের বন্ধু রইজের এই ঝুলন্ত লাশ দেখেই সুদ্দিন অভিজ্ঞ চোখে বুঝে যায় যে এই গ্রামে সাধারণ কোনো মানুষ নয়, বরং কোনো ভয়ঙ্কর অমানবিক আত্মা বা অভিশাপ পা রেখেছে। সে তখন এই স্মৃতি আর খালিদকে সাবধান করে দেয় যে দ্রুত এই ঘর আর এই ভিটে মাটিকে পবিত্র করে ঝাড়ফুঁক বা শুদ্ধি করতে হবে, তা না হলে পুরো পরিবারের উপর আরো বড় কোনো অনর্থ ঘটতে চলেছে। এখন গ্রামের সাধারণ মানুষও সুদ্দিনের এই ভয়ের কথায় সায় দিতে থাকে। তবে গ্রামের গ্রাম প্রধান বা আরো এক প্রবীণ ব্যক্তিত্ব সুয়াত তা অস্বীকার করেন। তিনি সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন, বলেন এটা কোনো অপশক্তি বা ভূতের কাজ নাও হতে পারে। কোনো ডাকাত বা বদমাশ লোক ডাকাতির উদ্দেশ্যে এই মৃত্যুর কাণ্ডটি ঘটিয়েছে হয়তো। সবাইকে অযথা এত প্যানিক আর এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঘরে নিরাপদে থাকার চেষ্টা করো। কিন্তু দেখা যায় সেই রাতে খালিদ ঘুমাতে গেলে তার চোখে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন নেমে আসে। স্বপ্নে বারবার রইস ভেসে ওঠে আর সে যেন ভয়ঙ্কর আতঙ্কের মধ্য দিয়ে খালিদকে রহস্যময় কিছু একটা সতর্ক করার চেষ্টা করছে। এসব দেখে স্বাভাবিকভাবেই খালিদ চরম ভয় পেয়ে যায়। শুধু খালিদই নয়, স্মৃতিও সেখানে এক অজানা আতঙ্কে ভুগছিল। কিন্তু তারা একে অপরকে সাহস দেয়, সান্ত্বনা দেয় এবং মানসিকভাবে আরো কাছাকাছি আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তে খালিদকে জড়িয়ে থাকা অবস্থায় স্মৃতির চোখে যায় আধখোলা দরজার দিকে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য হলেও সে স্পষ্টভাবে দরজার ওই পাশে ওই ভয়ঙ্কর সত্তাটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে তো আতঙ্কে জমে যায়। অন্যদিকে মাঝরাতে ছোট্ট নিক হঠাৎ করেই তার চোখ খোলে। কোন এক রহস্যময় অচেনা কণ্ঠ যেন বাতাস ভেদ করে অনুচ্ছ স্বরে বারবার নিককে নাম ধরে ডাকছিল। যেন এক গভীর মহাবিষ্টের মতো নিক সেই অদৃশ্য ডাক অনুসরণ করে সোজা বাইরে গহীন অন্ধকারের জঙ্গলের দিকে হেঁটে যেতে থাকে। পরদিন সকালে দেখা যায় বাজারে স্মৃতির সাথে নিক কেনাকাটা করতে এসেছে। কিন্তু ততক্ষণে গ্রামের বাতাস অন্যরকম হতে শুরু করে। একের পর এক অশুভ ঘটনা পুরো গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কেউ যদি রান্না করা খাবার একটুর জন্য ঘরে রাখে, তাহলেই সেটা পচে পোকা ধরে যাচ্ছে। ছোট ছোট শিশুরা অদ্ভুত সব অজানা রোগে পড়ে ছটফট করছে। গ্রামের মানুষের মধ্যে অন্ধবিশ্বাস জন্মায় যে এই স্মৃতি মেয়েটাই আসলে অপয়া আর অভিশপ্ত। সেই গ্রামে পা রাখার পর থেকে এই সব অনর্থ ঘটে চলেছে। এক মহিলা তো দেখা যায় যে বাজারে স্মৃতির পথ আটকে চরম অপমান আর গালাগালি করতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে ভয় পেয়ে ছোট্ট নিক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ভাগ্য ভালো যে ঠিক সেই মুহূর্তে বাজারে খালিদের ভাই রেজাও উপস্থিত ছিল। সে গিয়ে সে পরিস্থিতি সামাল দেয়, গ্রামবাসীকে শান্ত করে, স্মৃতিকে ওই ক্ষিপ্ত জনতার হাত থেকে রক্ষা করে। এরপর আমরা রেজার নিজের পরিবার সম্পর্কে জানতে পারি। রেজার স্ত্রী হচ্ছে আয়েশা। বর্তমানে সে অন্তঃসত্ত্বা। শীঘ্রই তাদের ঘরে নতুন অতিথি আসছে। আয়েশা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু সুদ্দিন ফকির বাবার কথায় বিশ্বাস করতে শুরু করেছিল এবং স্মৃতিকে এই সব অমঙ্গলের কারণ বলে মনে করছিল। কিন্তু রেজা একাই তাদের এই কুসংস্কার আর সন্দেহের বিরোধিতা করে। সে সবাইকে সাফ জানিয়ে দেয় যে এগুলো স্রেফ ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছুই নয়। তাই এই অহেতুক গুজবে কান দিয়ে নিজেদের পরিবারকে নষ্ট করা ঠিক হবে না একদমই। রেজার মনের ভেতরে তৈরি হওয়া তীব্র ক্ষোভ আর আকুতি যেন ওই শয়তানি প্রেতাত্মা পন্টিয়ানাক সহ্য করতেই পারছিল না। রেজার মুখে সত্য প্রকাশের ভয়ে সে আক্রোশে আর তীব্র বেদনায় এক বিভৎস চিৎকার দিয়ে ওঠে। আর সেই অভিশাপের সরাসরি প্রভাব আমরা দেখতে পাচ্ছিলাম রেজার উপর। হ্যাঁ, আচমকাই রেজার শরীর মারাত্মক খারাপ হতে শুরু করে। যেন কোনো অভিশপ্ত শক্তি তার পুরো শরীরটা কবজা করে নিচ্ছে। তার পুরো শরীর হঠাৎ খিঁচুনি দিয়ে কাঁপতে থাকে, মৃগী রোগীর মতো খিঁচুনি হতে থাকে আর মুখ দিয়ে সাদা ফেনার মতো জাগ বের হতে শুরু করে।
রেজার এমন ভয়াবহ অবস্থা দেখে তার গর্ভবতী স্ত্রী আয়েশা আতঙ্কে চিৎকার করে তাকে সামলানোর জন্য ছুটে আসে, কিন্তু শয়তানের প্রভাবে আচ্ছন্ন হয়ে থাকা রেজা নিজেকে সামলাতে না পেরে উল্টো আয়েশার উপর ভয়ঙ্করভাবে চড়াও হয় এবং তাকে নির্মমভাবে আঘাত করে বসে। এই ভয়াবহ আকস্মিক দুর্ঘটনায় মারাত্মক চোট পেয়ে আয়েশার গর্ভের সন্তানটি চিরতরে মারা যায়। যখন রেজার সেই প্রেতাত্মার মোহ কাটে এবং সে হুঁশে ফিরে আসে তখন অনেক দেরি হয়ে গেছে, সব শেষ হয়ে গিয়েছে। দৃশ্যপট বদলে চলে যায় ছোট্ট নিকের কামরায়। সে তার বিছানায় নিশ্চিন্তেই ঘুমাচ্ছিল, কিন্তু ঘরের পরিবেশটা স্বাভাবিক ছিল না। নিক সেখানে একা ছিল না, আসলে আবছা অন্ধকারে কোনো এক অদৃশ্য মহিলা বা ভয়াল সত্তা তাকে মিষ্টি সুরে ঘুমানোর গান বা লরি শুনিয়ে শুয়ে রাখছিল। একটু ভালো করে খেয়াল করলেই রক্তহীন করা এক দৃশ্য চোখে পড়ে। সেই সত্তাটির হাত দুটো সাধারণ মানুষের মতো ছিল না, তাতে রক্তমাখা লম্বা লম্বা ভয়াল নখ গুজে রয়েছে, যেন সাক্ষাৎ কোনো শয়তানি প্রেতাত্মা। নিস্তব্ধ রাতে বাচ্চাটার মাথার কাছে বসে ঘুম পাড়াচ্ছে। পরদিন সকালে একটা অত্যন্ত করুণ দৃশ্য দেখা যায়। রেজা সোজা খালিদের বাড়ি এসে উপস্থিত হয় আর তার পুরো চেহারায় এক অদ্ভুত আতঙ্ক, বিষাদ আর ভয় ফুটে উঠেছে। খালিদের মুখোমুখি দাঁড়িয়ে জীর্ণ গলায় রেজা বলে সে শতভাগ নিশ্চিত যে তার অনাগত নিষ্পাপ সন্তানকে অন্য কেউ নয়, ওই শয়তানটাই মেরে ফেলেছে। ওই অভিশপ্ত শয়তান যে এতদিন ধরে তাদের চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে এবং আড়াল থেকে একের পর এক তাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। খালিদ সেখানে সবকিছুই অসারের মতো শুনছিল। রেজার কথাগুলি উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছিল সে, কিন্তু রেজা খুবই ফেটে পড়ে। স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তারা কোনো সাধারণ বিপদে নয়, সাক্ষাৎ এক নরকের শয়তানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর তাদের জীবনে আজকে যে ভয়াবহ পরিণতিটা ঘটেছে তা শুধু ওই শয়তানটার কারণেই হচ্ছে। খালিদ মুখ ফুটে রেজার কথার কোনো জবাব দিতেই পারছিল না, কিন্তু তার মুখের সমস্ত রক্ত যেন মুহূর্তের মধ্যেই জল হয়ে উধাও হয়ে যায়। তাদের থমথমে মুখ দেখে খুব সহজেই অনুমান করা যায় খালিদ আর রেজার বুকে এমন কোনো এক ভয়ঙ্কর আর কালচে অতীত লুকোনো রয়েছে যা তারা পুরো গ্রামের মানুষের কাছ থেকে বছরের পর বছর গোপন রেখে এসেছে। যাওয়ার আগে রেজা খালিদের চোখের দিকে তাকিয়ে শিউরে ওঠার মতো একটি কথা বলে, আমরা কেউ বাঁচবো না খালিদ, ও আমাদের সবাইকে একে একে শেষ করে ফেলবে রে। বাড়ি থেকে বের হয়েই পজেসড আর আচ্ছন্ন হয়ে যাওয়া রেজা হঠাৎ গা ছমছমে ওই গহীন জঙ্গলের দিকে কি যেন দেখতে পায়। এক অদৃশ্য মোহে পড়ে সে সেই দৃশ্যটার পিছু পিছু অন্ধের মতো গভীর জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করে। এদিকে রেজার সাথে খালিদের এইসব উত্তেজিত কথোপকথন দরজার ওপাশ থেকে স্মৃতি সবটাই শুনে ফেলেছিল। দেখা যায় খালিদ ঘরে ফিরতেই স্মৃতি তাকে চেপে ধরে এবং সরাসরি প্রশ্ন করে তারা আসলে কোন বিষয়ে, কোন শয়তান বা প্রেতাত্মার কথা বলছিল। আসলে স্মৃতির মনের ভেতরেও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল যে গ্রামের মানুষ এত সব ভয়াবহ কাণ্ড কারখানার সাথে ছোট্ট নিকের কোনো না কোনো রহস্যময় যোগাযোগ তো নিশ্চিত রয়েছে। স্মৃতি চোখ সোজা রেখে খালিদকে জিজ্ঞেস করে যে সত্যি করে বলতো নিকের আসল মা আসলে কে ছিল। খালিদ তখন আত্মপক্ষ সমর্থন করে বলছিল যে আমি তো তোমাকে বিয়ের আগেই সব সত্য বলে দিয়েছিলাম। নিকের আসল মা মিনার সাথে কি হয়েছিল, আসলে তার মা কোথায় আছে, এখন কি করছে, আমি তা কিছুই জানি না। সে একদিন নিককে আমার দরজার সামনে ফেলে রেখে চিরতরে উধাও হয়ে গিয়েছিল। তাদের এই টান টান কথাবাক্যের মাঝেই হুট করে এক চরম অলৌকিক আর গা শিউরে ওঠার মতো ঘটনা ঘটে। পাশেই বন্ধ থাকা ছোট্ট নিকের ঘরের ভেতর থেকে মিষ্টি অথচ বিভৎস এক নারী কণ্ঠের হাসির শব্দ ভেসে আসতে শুরু করে। হাসির আওয়াজ শুনেই স্মৃতি আর খালিদ আতঙ্কে দৌড়ে নিকের ঘরে গিয়ে ঢোকে, কিন্তু ঘরের ভেতরে নিক একাই বসেছিল। ঘরে আর দ্বিতীয় কেউ ছিল না। খালিদ চরম ভয়ে ধমক দিয়ে নিককে জিজ্ঞেস করে যে সে একা একা এমন অদ্ভুত ভাবে হাসছিল কেন, কিন্তু নিক চুপ করে থাকে, কোনো উত্তরই দেয় না। এতে খালিদ আরো বেশি রেগে গিয়ে ছোট্ট নিকের উপর চিৎকার করতে শুরু করে। এটা করলে বাচ্চাটা ভীষণই ভয় পেয়ে থরথর করে কাঁপতে থাকে। ঠিক সেই মুহূর্তেই খালিদের চোখ যায় ঘরের জানালার বাইরে। সে দেখতে পায় নির্জন জঙ্গলের মুখে রেজা দাঁড়িয়ে আছে। খালিদ আর কাল বিলম্ব না করে ঘর থেকে বের হয়ে রেজার কাছে ছুটে যায়। খালিদকে সামনে দেখে রেজা পাগলের মতো অমানসিক ভঙ্গিতে হাসতে শুরু করে। সে গোমর কণ্ঠে খালিদকে বলে সে নাকি খালিদের সেই খারাপ কুৎসে তার ভয়ঙ্কর অতীতের গোপনটা জেনে ফেলেছে, আর এই নোংরা সত্যটা সে খুব শীঘ্রই খালিদের নতুন বউ স্মৃতিকেও বলে দেবে। এখন এই কথা বলতেই আমরা দেখতে পারি রেজার চোখের মনে অদ্ভুতভাবে বদলাতে শুরু করেছে, অর্থাৎ সে পুরোপুরি পন্টিয়ানাক শয়তান বা প্রেতাত্মার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। রেজার মুখ থেকে এমন কথা শুনে খালিদ আতঙ্কে শিউরে ওঠে এবং সেখান থেকে এক দৌড়ে নিজের ঘরে ফেরে। ঘরে এসে খালিদ দেখে স্মৃতি ঠিকঠাক থাকলেও নিক একা একা উঠোনে কারো সাথে যেন খেলা করছে, অথচ বাইরে কিন্তু নিকের আশেপাশে
আশেপাশে খালি চোখে দ্বিতীয় আর কাউকে দেখা যাচ্ছিল না। খালিদ থমকে দাঁড়িয়ে আবারও নিকের কাছে গিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, এবার সে এখানে কার সাথে খেলা করছে? কার সাথে তুমি কথা বলছিলে নিক? নিক নিষ্পাপ চোখে খালিদের দিকে তাকিয়ে বলে যে, বাবা, আমি জঙ্গলের কাছে একটা নতুন বন্ধু বানিয়েছি এবং আমার বন্ধু অনেক সুন্দরী একটি মেয়ে, আর সেই মেয়েটি নাকি বলেছে যে সে খালিদকেও অনেক আগে থেকেই খুব ভালোভাবে চেনে। মেয়েটি নাকি নিককে কথা দিয়েছে সে নাকি নিককে খালিদের রাগের হাত থেকে সবসময় রক্ষা করবে, কারণ মাঝে মাঝেই খালিদ খুব খারাপ ব্যবহার করে নিকের সাথে। নিজের ছোট্ট ছেলের মুখে এই ভয়ঙ্কর কথাগুলো শুনে খালিদের পায়ের নিচের মাটি যেন একদমই সরে যায়। সে স্পষ্ট বুঝতে পারে অতীত তার দরজায় এবার কড়া নেড়েছে এবং সামনে এক চরম ভয়াবহ অনর্থ ঘটতে চলেছে। খালিদ স্মৃতিকে কিচ্ছু না জানিয়ে দেখা যায় কোনো মতে আড়াল করে নিক আর স্মৃতিকে রেজার বাড়িতে রেখে সোজা দৌড়ে সুদ্দিন ফকিরের আস্থানায় গিয়ে হাজির হয়। সুদ্দিন বাবা তখন তার জরাজীর্ণ ঘরের মধ্যে প্রার্থনা করছিলেন। খালিদকে ঘরে ঢুকতে দেখেই তিনি শান্ত কণ্ঠে বলেন, তিনি জানতেন যে খালিদ আজ ঠিকই তার কাছে ছুটে আসবে। সুদ্দিন স্পষ্ট জানিয়ে দেয় যে এই গ্রামে যা ঘটছে তা কোনো সাধারণ অতৃপ্ত আত্মার কাজ হতে পারে না। গ্রামে সরাসরি একটা পন্টিয়ানাক পা রেখেছে, আর পন্টিয়ানাক কখনো অহেতুক মানুষকে আক্রমণ করে না। সে আসে শুধুই নিজের সাথে চরম অন্যায়ের রক্তক্ষয়ী প্রতিশোধ নিতে। তাই সুদ্দিন বাবা সরাসরি একটি প্রশ্ন করেন, বলতো খালিদ, এই অভিশপ্ত পন্টিয়ানাকের সাথে তোর অতীতের কি সম্পর্ক? ফকির বাবার এই ধারালো প্রশ্নের সামনে দাঁড়িয়ে খালিদের আর সত্য লুকানোর কোনো উপায় থাকে না। দীর্ঘদিনের গোপন করা ভয়াবহ সত্যটা অবশেষে বেরিয়ে আসে। ঘটনা চলে যায় আজ থেকে ঠিক 9 বছর পেছনে ফ্ল্যাশব্যাকে। তখন খালিদ ছিল এই গ্রামের এক চঞ্চল আর সুদর্শন যুবক। সে মিনা নামের এক অত্যন্ত রূপসী আর নিষ্পাপ মেয়েকে প্রাণপণ দিয়ে ভালোবাসত। তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক থাকলেও খালিদের কোনো দিনই মিনাকে বিয়ে করার কোনো মন মানসিকতা ছিল না, কেননা মিনা ছিল অত্যন্ত দরিদ্র ও সাধারণ ঘরের মেয়ে। অন্যদিকে খালিদ ছিল গ্রামের এক প্রভাবশালী আর উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাছাড়া সে জীবনটাকে আরো উপভোগ করতে চাইছিল। তাই মিনা যখন বিয়ের জন্য খালিদকে আকুতি জানায়, খালিদ বাহানা বানিয়ে মিথ্যা বলে দেয় যে তার বাবা নাকি অন্য জায়গায় তার বিয়ে আগেই পাকা করে রেখেছেন। খালিদের মুখে এই নিষ্ঠুর সত্যি শুনে সেদিন মিনার বুকটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু সে কোনো ঝামেলাও চায়নি, না কোনো জেদ, না কোনো কষ্ট। সে নীরবে অশ্রু বিসর্জন দেয়। সে তার ভালোবাসাকে নিজের ভেতরেই আবদ্ধ রেখে শুধু চোখের জলে খালিদকে বলে, যেহেতু কোনোদিন বিয়ে সম্ভব নয় তাহলে সম্পর্ক এখানে শেষ। কিন্তু খালিদ যেন মরার আগ পর্যন্ত অন্তত তাকে একটু মনে রাখে, এটাই তার শান্তি। এরপর মিনা নিঃশব্দে নিজের পরিবার সিঙ্গাপুরে ফিরে যায়। কিন্তু এই ঘটনার মাত্র কয়েকটা মাস পরেই মিনা আবারও সিঙ্গাপুর থেকে এই গ্রামে ফেরত আসে। কিন্তু কেন? কারণ সে তখন সন্তান সম্ভবা ছিল। মিনা খালিদের গর্ভজাত সন্তানকে পেটে নিয়ে খালিদের সাথে দেখা করতে এসেছিল। কিন্তু খালিদ এই অবৈধ সন্তানের কোনো দায়ভার বা দায়িত্ব নিতে একদমই রাজি ছিল না। কিন্তু দেখা যায় যেহেতু পেটে বাচ্চা চলে এসেছে, মিনাও তো তার পেছন ছাড়তে রাজি নয়। ফলে দেখা যায় খালিদ তার ভাই রেজা আর তার বিশ্বস্ত বন্ধু রুইসকে সাথে নিয়ে এক নোংরা পরিকল্পনার ছক এঁকে ফেলে। খালিদ মিনাকে বুঝিয়ে একটা গাড়িতে তুলে। তার উদ্দেশ্য ছিল গ্রামের এক গোপন ডাক্তারের কাছে নিয়ে সে মিনার গর্ভের সন্তানটাকে জোর করে অ্যাবর্শন বা নষ্ট করে ফেলবে। কিন্তু মাঝ রাস্তায় এসে চতুর মিনা বুঝতে পেরে যায় যে এখানে তো একটা চরম গোলমাল রয়েছে। এতক্ষণ গাড়ি চালিয়ে তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা কিছুই বলছে না। সে সমস্তটা বুঝে যায়। সে নিজের পেটের বাচ্চাকে হারাতে চায় না। তাই সুযোগ বুঝে সে চলন্ত গাড়ি থেকে নেমে গহীন অন্ধকার কলা বাগানের জঙ্গলের দিকে ছুটে দৌড় দেয়। জঙ্গলের ঢালপালা আর অন্ধকারের ভেতর রইস, খালিদ আর রেজা তিনজন মিলে মিনার পেছনে পেছনে তাড়া করছিল। এই দৌড়াদৌড়ি আর তীব্র মানসিক আতঙ্কের মাঝে হঠাৎ করেই মিনার পেটে অসম্ভব যন্ত্রণা শুরু করে। কোনো উপায় না দেখে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মিনা গহীন জঙ্গলে কনকনে ঠান্ডা মাটিতে একাই নিজের বাচ্চাকে সে জন্ম দিতে বাধ্য হয়। বাচ্চাটি যখন মায়ের গর্ভ থেকে বাইরে আসে সে একদম নিশ্চুপ আর নিথর হয়ে পড়েছিল। বাচ্চাটির কোনো কান্নার শব্দ না পেয়ে মিনা ধরে নিয়েছিল যে তার সন্তান মরা জন্ম নিয়েছে। সন্তান হারানোর শোকে মিনা জঙ্গলের মাঝেই হাউমাউ করে কাঁদতে শুরু করে, চিৎকার করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সেখানে রক্তচক্ষু নিয়ে এসে উপস্থিত হয় খালিদ।
মিনাকে দেখে খালিদ ধমকাতে গেলে মিনা খুবই দুঃখে খালিদের উপর চিৎকার করে বলতে থাকে, তোর কারণেই আমি আজ আমার সন্তানকে হারিয়েছি। তোর এই ভালো মানুষের আড়ালে পশুটার আসল রূপ পুরো গ্রামের মানুষের কাছে আমি প্রকাশ করে দেব। এখন মিনার মুখে সে এই হুমকির কথা শুনেই তো দেখা যায় তার মাথায় যেন শয়তান শাওয়ার হয়। সে নিজের কুকর্ম ঢাকার জন্য ধস্তাধস্তির এক পর্যায়ে নিষ্ঠুরভাবে মিনার গলা টিপে ধরে। মিনা ছটফট করতে করতে দেখা যায় খালিদের হাতের মুঠোর মধ্যেই নিঃশ্বাস ত্যাগ করে দেয়। ঠিক তখনই ঝোপঝাড় ঠেলে সেখানে এসে হাজির হয় রইস আর খালিদের ভাই রেজা। তারা চোখের সামনে মিনার নিথর লাশ আর উন্মাদের মতো খালিদকে দেখে আটকে ওঠে। খালিদকে বাঁচানোর জন্য রেজা বুদ্ধি দেয় যে অনর্থ এড়াতে এখনই মিনার লাশটাকে জঙ্গলের ভেতরে মাটিতে পুঁতে ফেলতে হবে। কিন্তু তারা যখন লাশ দাফন করতে ব্যস্ত, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। মিনার কোল ঘেঁষে পড়ে থাকা সেই নিথর শিশুটি হঠাৎ করেই নড়ে ওঠে এবং উচ্চ স্বরে কেঁদে ওঠে। অর্থাৎ শিশুটি মারা যায়নি, সে জীবিতই ছিল। নিজের রক্তের সন্তানকে কান্নাকাটি করতে দেখে দেখা যায় খালিদের ভেতরের ঘুমন্ত মনুষ্যত্ব যেটা ছিল সেটা কিছুটা হলেও জেগে ওঠে। সে অপরাধ বোধ থেকে নিজেকে স্থির করে এবং মনে করে সে যেহেতু মিনাকে নিজ হাতে শেষ করেছে, তাই অনুশোচনার প্রায়শ্চিত্ত হিসেবে সে এই শিশুকে নিজের কাছে রেখে নিজের সন্তান হিসেবে লালন পালন করে বড় করবে। কিন্তু সে তখনও এটাকে নিজের সন্তান বলে মানতে পারছিল না। ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। এখন সব শুনে তো সুদ্দিন বাবা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলেন, খালিদ, জীবনে মারাত্মক আর ক্ষমার অযোগ্য একটি ভুল করে ফেলেছ তুমি। সুদ্দিন ব্যাখ্যা করে বলে, যখন কোনো গর্ভবতী নারী সন্তান প্রসবের সময় বা পেটে সন্তান থাকা অবস্থায় অকাল আর নৃশংস মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন যদি তার ইসলামিক এবং সঠিক নিয়ম মেনে দাফন কাফন না করা হয়, তবে তার অতৃপ্ত আত্মা শান্ত হতে পারে না। সেই আত্মা এক ভয়ঙ্কর রক্তপিশাসী ড্রাকুলা বা ডাইনির রূপ ধারণ করে, যাকে এই অঞ্চলের মানুষরা পন্টিয়ানাক বলেই চেনে থাকে অথবা বলে। মিনা আজ কোনো সাধারণ মৃত মানুষ নয়, সে নিজের প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক ভয়াল পন্টিয়ানাকে পরিণত হয়েছে। আর সে একে একে খালিদের সাথে যুক্ত থাকা এবং পুরো গ্রামের সবাইকে অত্যন্ত নির্মমভাবে শেষ করে নিজের তৃষ্ণা মেটাবে। এখন ফকির বাবার মুখে খালিদ গা শিউরে ওঠার মতো এই ব্যাখ্যার কথা শুনে সে তো ভয়ে একদম কেঁপে ওঠে। সে আকুতি জানিয়ে সুদ্দিনকে জিজ্ঞেস করে, মিনাকে থামানো বা এই অভিশপ্ত শয়তানকে ধ্বংস করার কি কোনো উপায় নেই? তখন সুদ্দিন নিজের ঝুলি থেকে একটি অতি পুরনো এবং পবিত্র লোহার পেরেক বা শুল বের করে খালিদের হাতে তুলে দেয়। তিনি খালিদকে বলেন যে একমাত্র উপায় হলো কোনোভাবে এই পবিত্র লোহার শুলটি দিয়ে পন্টিয়ানাকের ঘাড়ের পেছনে সজোরে যদি আঘাত করে ঢোকানো যায়, তাতেই কেবল এই প্রেতাত্মার অভিশাপ কেটে যাবে চিরতরে, নয়তো সম্ভব নয়। খালিদ কাঁপতে থাকা হাতে লোহার পেরেকটি শক্ত করে চেপে ধরে আর পণ করে নিজের অতীত পাপের প্রায়শ্চিত্ত করতে সে নিজেই ওই রক্তপিশাসু পন্টিয়ানাক মিনার মুখোমুখি হবে। কিন্তু ততক্ষণে গ্রামের বুকে এক ভয়ঙ্কর নরক নেমে এসেছে। চারদিকে চিৎকার, রক্ত আর মৃত্যুর তাণ্ডব শুরু হয়ে গেছে। গ্রামে একের পর এক অমঙ্গল আর অশুভ ঘটনা ঘটতে থাকায় পুরো গ্রাম যেন এক মরণকূপে পরিণত হয়। অন্ধকুসংস্কারে আচ্ছন্ন গ্রামবাসীরা অন্যায়ভাবে সবকিছুর দায় স্মৃতির ঘাড়ে চাপিয়ে দিতে থাকে। খুবই উন্মাদ হয়ে গ্রামবাসীরা হঠাৎ করে রেজার বাড়িতে হামলা চালায় এবং অশুভ অপয় আখ্যা দিয়ে স্মৃতিকে পিটিয়ে মেরে ফেলার জন্য চড়াও হয়। কিন্তু একদম শেষ মুহূর্তে সেখানে দেখা যায় ত্রাণকর্তার মতো এসে হাজির হন সুদ্দিন বাবা এবং খালিদ। তারা দুজনে মিলে ক্ষিপ্ত গ্রামবাসীকে কোনোভাবে শান্ত করে থামায়। সবার সামনে দাঁড়িয়ে খালিদ অবশেষে ভেঙে পড়ে এবং নিজের অতীতের সব অপরাধের কথা স্বীকার করে নেয়। গ্রামবাসী তো তার উপর ছিছি করতে শুরু করে। তবে গ্রামবাসীদের কাছে খালিদ প্রতিজ্ঞা করে যে এই অনর্থ সেই ডেকে এনেছে, তাই মিনা অর্থাৎ ওই পন্টিয়ানাককে সে নিজেই থামাবে। সুদ্দিন বাবা, খালিদ, রেজা এবং সাহসী কিছু গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নেয় তারা আর ঘরে বসে থাকবে না, এটার একটা শেষ দেখে ছাড়বে। গহীন জঙ্গলে গিয়ে মিনার সেই অভিশপ্ত প্রেতাত্মাকে খুঁজে বের করে তার উপর আক্রমণ চালাবে। কিন্তু আসলে পন্টিয়ানাক মিনা তাদের চেয়েও এক ধাপ এগিয়ে ছিল। রক্তপিপাসু মিনা গভীর জঙ্গলের ছায়ায় উত পেতে বসেছিল। গ্রামবাসী আর খালিদের দলটির মুখোমুখি হওয়া মাত্রই সে বিভৎস রূপ ধারণ করে আর তাণ্ডব শুরু করে। মিনার উপর কারো কোনো আক্রমণই টিকছিল না, উল্টো এক এক করে অত্যন্ত নির্মম ভাবে গ্রামবাসীদের সে শেষ করতে শুরু করে। কেউ তার সামনে আসতেই পারছিল না।
খালিদকে বাঁচাতে গিয়ে মিনার হাতে প্রাণ হারায় তার নিজের আপন ভাই রেজাও। রেজাকে চিরতরে শেষ করার পর মিনা ধীর পায়ে খালিদের মুখোমুখি এসে দাঁড়ায়। দীর্ঘ 9 বছর পর নিজের খুনি আর প্রিয় মানুষটাকে এত কাছ থেকে দেখে ক্ষণিকের জন্য মিনা কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। ধুলো মলিন গলায় মিনা বলতে থাকে সে যা কিছু করেছে, যে রক্তপাতই ঘটিয়েছে, তার সবকিছুই নাকি খালিদের প্রতি ভালোবাসার খাতিরেই ছিল। সে সত্যিই খালিদকে অন্ধের মতো ভালোবাসতো, কিন্তু বিনিময়ে খালিদ তার কাছ থেকে তার জীবন, তার সন্তান, তার সম্মান সবকিছু কেড়ে নিয়েছে। খালিদ তাকে এমন এক নির্জন আর যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে যার ফলে সে শান্তিতে মরতেও পারেন। বছরের পর বছর ধরে গহীন অন্ধকারের মাঝে নিজের বুকে ক্ষোভ, জ্বলন্ত জখম আর প্রতিশোধের আগুন পুষে সে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেরিয়েছে। আর আজ সে সেই অধর্মের শেষ হিসাব মিটাবে। দেখা যাচ্ছিল মিনার এই যন্ত্রণাদায়ক হাহাকার কথা শুনে খালিদ অনুশোচনায় হাত জোর করে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। মিনা অশ্রু সজল কিন্তু হিমশীতল চোখে খালিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাকে আগের মতো ভালোবাসো খালিদ? খালিদ নিজের জীবন বাঁচাতে বানিয়ে বলে, হ্যাঁ মিনা, আমি আজও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু মিনা চোখের পলকেই বুঝে ফেলে যে খালিদ চরম মিথ্যা বলছে। খালিদের সেই চাটুকারিতা ধরা পড়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই খালিদ তার সুযোগ বুঝে লুকানো সেই ধারালো পবিত্র লোহার শুলটি সজোরে মিনার বুকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে। নিজের বুকে লোহার আঘাত পেতেই মিনা আক্রোশে তার তীব্র যন্ত্রণা আর উন্মাদের মতো চিৎকার করে ওঠে। ধোঁকাবাজ খালিদের এই শেষ ছলনা মিনার ভেতরের হিংস্রতাকে শতগুণ বাড়িয়ে দিয়েছিল। মুহূর্তের মধ্যে মিনা খালিদের উপর পাল্টা ভয়ঙ্কর আক্রমণ চলায় আর নিমিষেই খালিদকে ছিঁড়ে খুঁড়ে রক্ত ভাসিয়ে শেষ করে ফেলে। খালিদ আর রেজার মৃত্যুর পর পুরো গ্রামে আর কেউ অবশিষ্ট ছিল না, শুধু বেঁচে ছিল অসহায় স্মৃতি আর ছোট্ট নিক। দেখা যাচ্ছিল যেহেতু গ্রামের সবাই মারা গেছে, স্মৃতি নিজের প্রাণ বাঁচাতে নিককে জড়িয়ে ধরে ঘরের ভেতরে এক কোণে আতঙ্কে কাঁপছিল। আর ওদিকে ঘরের বাইরে ধীর পায়ে হেঁটে আসছিল ভয়াল পন্টিয়ানাক মিনা, তার শেষ শিকারকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে। মিনা যখন রক্তমাখা হাতে স্মৃতিকে শেষ করার জন্য একদম কাছাকাছি এগিয়ে আসে, দেখা যায় ঠিক তখনই ছোট্ট নিক মাঝখানে এসে মিনার পথ আটকে দাঁড়ায়। নিষ্পাপ নিক রক্তপিশাসু সেই ভয়াল রূপসীকে দেখে বিন্দু মাত্র ভয় পাচ্ছিল না। সে করুণ সুরে মিনাকে মা বলে ডেকে ওঠে আর শক্ত করে জড়িয়ে ধরে। এখন নিজের জন্মদাত্রী গর্ভজাত সন্তানের সেই উষ্ণ স্পর্শ আর মুখ ফুটে মা ডাক শোনা মাত্রই মিনার ভেতরের 9 বছরের জমানো সমস্ত হিংস্রতা, ক্রোধ আর প্রতিশোধের আগুন যেন এক মুহূর্তেই শান্ত হয়ে জল হয়ে যায়। সে উপলব্ধি করতে পারে যে এই অন্ধ প্রতিশোধ আর রক্তপাতে কারো কোনো লাভ হবে না। নিজের অন্ধ রাগের কারণে সে তার নিজের সন্তানকে আর দ্বিতীয়বার মাতৃত্বের ছায়া থেকে বঞ্চিত করতে চায় না, যেটা স্মৃতি তাকে দিয়েছে। দেখা গেল মিনা স্মৃতির আর কোনো ক্ষতি করে না, শান্তভাবে স্মৃতির হাতে নিজের মৃত্যুর একমাত্র অস্ত্র সেই রক্তমাখা লোহার শোলটি তুলে দেয়। মিনা পরম আকুতিতে স্মৃতিকে মিনতি করে বলে সে যেন এই শোলটি দিয়ে তাকে শেষ করে ফেলে, যাতে এই রক্তপিপাসু অভিশাপ থেকে তার আত্মা চিরতরে শান্তি পায়, মুক্তি পায়। স্মৃতির অন্য কোনো অপশনও ছিল না। স্মৃতি কাঁপতে থাকা হাতে শোলটি শক্ত করে ধরে মিনার কাছে এগিয়ে যায় আর সুদ্দিন বাবার কথা মতো সোজা মিনার ঘাড়ের পেছনে শোলটি গভীরভাবে গেঁথে দেয়। মিনার আত্মা আবারও একবার মৃত্যুর কোলে ঢলে পড়ার শেষ মুহূর্তে স্মৃতির কাছে শেষ আকুতি জানায়, বলে সে যেন তার মাতৃত্বহীন ছেলেকে মানে নিককে একজন ভালো মানুষ হিসেবে বড় করে তোলে। স্মৃতি চোখের জল নিয়ে তাতে সায় দিলে মিনা চিরতরে শান্তিতে চোখ বুজে ফেলে এবং তার আত্মাটা এই মায়া জগৎ ছেড়ে বিদায় নেয়। আর এভাবেই শেষ হয়ে যায় এই হৃদয় বিদারক হরর সিনেমা রিভেঞ্জ অব দ্য পন্টিয়ানাক। ঘটনাটি খুবই সোজা ছিল, এটা শুধুই নিখাত প্রতিশোধের গল্প ছিল। তবে আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসতেই পারে যে খালিদ যখন ওই একই লোহার শূল দিয়ে মিনার উপর আক্রমণ করেছিল, তখন মিনা কেন মারা যায়নি? কেন স্মৃতির আঘাতেই সে মারা গেল? উত্তরটা আসলে এই সিনেমাতেই রয়েছে। সুদ্দিন বাবা আগেই স্পষ্ট করে বলেছিলেন, তার নির্দেশ অনুযায়ী পন্টিয়ানাককে ধ্বংস করতে হলে লোহার সেই শূলটি দিয়ে তার ঘাড়ের ঠিক পেছনে আঘাত করতে হবে। কিন্তু আসলে খালিদ প্যানিক করে ভুলবশত শূলটি মিনার বুকের ছাতিতে গেঁথে দিয়েছিল, যার কারণে পন্টিয়ানাকের কিছুই হয়নি এবং উল্টো খালিদকে এসে মারতে পেরেছিল। পরবর্তীতে শেষে স্মৃতি একদম সঠিক নিয়ম মেনে মিনার ঘাড়ের পেছনে শূলটি গেঁথে দেওয়ার পরেই পন্টিয়ানাকের অভিশাপ মিনার উপর থেকে কেটে যায় আর তার আত্মা চিরতরে মুক্তি পায়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সিনেমাতে যে প্রেতাত্মাটির কথা বলা হয়েছে তাকে
মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ান লোককথায় পন্তিয়ানাক বলা হয়। এরা মূলত ভ্যাম্পায়ারের মতো পুরুষদের উপর আক্রমণ চালায়, আর এরা আশেপাশে থাকলে বাতাসে ছোট বাচ্চাদের কান্নার শব্দ কিংবা পচা দুর্গন্ধ বেশি আসে। বলা চলে এই পন্তিয়ানাক বিষয়টা মালয়েশিয়ার একটা বিখ্যাত আরবান লেজেন্ড। তো বন্ধুরা, আজকের এই অন্যরকম হরর মুভির এক্সপ্লেইন আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলা বেশি বেশি করবেন, মাস্ট করাই লাগবে। কেননা অনেক ভালো ভালো হরর মুভি এবং ঘটনা নিয়ে আপনাদের কাছে বারবারই আমি শুভ্র ফেরত আসবো। খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে, তাই আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।